নমস্কার বন্ধুরা, আমি সাগর কুমার দাস সবাইকে স্বাগতম জানাই আমার এই ভিডিওটিতে। বন্ধুরা, এই ভিডিওটি থেকে আপনারা সত্যবতী সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। চলুন আমরা মূল ভিডিওটিতে চলে যাই। হরিবংশ অনুসারে সত্যবতী তার পূর্বের জন্মে আচ্ছদা নামে পিতৃগণের কন্যা ছিলেন, যিনি শাপগ্রস্ত হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। আবার মহাভারত, হরিবংশ ও দেবী ভগবত পুরাণ অনুসারে সত্যবতী শাপগ্রস্তা অপ্সরা অদ্রিকা এবং উভরিচর বসুর কন্যা ও তিনি কৌরব ও পাণ্ডবদের প্রপিতামহী ও তিনি বেদব্যাসের জননী বা মাতা ছিলেন। কুরুরাজ শান্তানুর স্ত্রী, যাকে গঙ্গার পর অর্থাৎ সত্যবতীকে বিবাহ করেছিলেন। অভিশাপের কারণে অদ্রিকা অর্থাৎ অপ্সরা অদ্রিকা মৎস্যরূপিণী হয়ে যমুনার নদীতে বসবাস করতেন। একদিন ধীবরদের রাজা দাসরাজ তার যমজ ভাইয়ের সাথে অদ্রিকার উদরে পান। রাজা উভরিচর বসু পুত্র সন্তানটিকে তার নিজের কাছেই রেখে দেন। অন্যদিকে সত্যবতীকে দাসরাজের কাছে দেন প্রতিপালন করার জন্য। তার ভাই মৎস্যরাজ নামে এক ধার্মিক রাজা হন। তবে সত্যবতীর গায়ে তীব্র মাছের গন্ধ থাকার কারণে তার আরেক নাম হয়েছিল মৎস্যগন্ধা। মাছের গন্ধ থাকার কারণে কেউ তার কাছে আসতে চাইতো না। ঠিক সে কারণেই তার পালক পিতার আদেশে তিনি যমুনার বুকে নৌকো চালাতেন এবং জেলেনি হিসেবেও কাজ করতেন। বন্ধুরা, মৎস্যকন্যা বা সত্যবতী যখন জেলেনি হিসেবে যমুনার নদীর তীরে মাছ ধরতেন এবং নৌকো চালাতেন, ঠিক এমন সময় একটি রোমাঞ্চকর ঘটনা ঘটে। বন্ধুরা, সেই রোমাঞ্চকর ঘটনাটি কি ঘটেছিল এখন আমি আপনাদেরকে জানাবো। একবার ঋষি পরাশর মুনি যমুনার নদীর তীরে একটি ছোট্ট গ্রামে এক রাত থাকার জন্য থামলেন। তাকে জেলের অধিপতি দাসরাজের বাড়িতে রাখা হয়েছিল। যখন ভোর হলো, দাসরাজ তার কন্যা মৎস্যগন্ধাকে বললেন ঋষিকে তার পরবর্তী গন্তব্যে নিয়ে যেতে। এরপর নৌকায় থাকাকালীন পরাশর মুনি সুন্দরী মেয়েটিকে দেখে তার প্রতি আকৃষ্ট হন এবং তাকে একটি পুত্র সন্তান দেওয়ার ইচ্ছা পূরণ করতে বললেন। কিন্তু নদীর তীরে দাঁড়িয়ে থাকা অন্যান্য মানুষ ও ঋষিদের দেখে ভয়ে মৎস্যগন্ধা তা প্রত্যাখ্যান করেন। এজন্য ঋষি পরাশর মুনি তার ক্ষমতার দ্বারা নদীর মধ্যে একটি দ্বীপ তৈরি করলেন এবং তাকে সেখানে নৌকো অবতরণ করতে বললেন। তখন মৎস্যগন্ধা সেখানে নৌকো অবতরণ করলেন। এরপর আবার ঋষি তাকে গর্ভবতী করার জন্য একটি মন্ত্র উচ্চারণ করলেন, কিন্তু মৎস্যগন্ধা আবারও বাধা দিলেন এবং একটি শর্ত দিলেন, আর তা হলো তার গায়ে যে দুর্গন্ধ অর্থাৎ মাছের যে গন্ধ রয়েছে এটি দূর করতে হবে। তখন ঋষি পরাশর মুনি এই শর্তটি মেনে নেন এবং একটি বরদান দেন যে তার গায়ে যে দুর্গন্ধ রয়েছে এটি দূর হয়ে যাবে। এরপর মৎস্যগন্ধা বিশুদ্ধ সুগন্ধি নামেও পরিচিত হয়েছিলেন এবং ঋষির ক্ষমতার দ্বারা যোজনগন্ধায়ও রূপান্তরিত হয়েছিলেন, অর্থাৎ যার সুবাস 1 যোজন দূর থেকেও পাওয়া যায়। এরপর মৎস্যগন্ধার শরীর থেকে কস্তুরীর গন্ধ বের হতে লাগলো, তাই তার আরেক নাম
কস্তুরী গান্ধী। আবার অনেকে তাকে কস্তুরী সুগন্ধি নামেও ডাকতেন। এরপর ঋষি পরাশর মুনি আবার মন্ত্রটি উচ্চারণ করলেন। তখন সত্যবতী আবার বললেন যে সন্তান নেওয়ার কাজটি দিনের আলোতে উপযুক্ত নয়, কারণ তার বাবা এবং অন্যান্যরা নদীর অন্য তীর থেকে দেখতে পাবে। তখন ঋষি পরাশর মুনি তার অলৌকিক ক্ষমতার দ্বারা সমগ্র অঞ্চলটিকে কুয়াশাচ্ছন্ন করে ফেললেন। ঋষি পরাশর মুনি তাকে একটি সন্তান দেওয়ার জন্য যখন এগিয়ে আসতে লাগলেন, তখন সত্যবতী আবারও তাকে বাধা দিলেন এবং একটি শর্ত দিলেন, তা হলো সত্যবতীকে তিনি উপভোগ করে চলে যাবেন এবং সমাজে লাঞ্ছিত করে রেখে যাবেন, এটা হবে না। এজন্য তাদের যে সন্তান হবে সেই সন্তানটিকে সত্যবতীও লালন পালন করবেন না এবং ঋষি পরাশর মুনিও লালন পালন করবেন না, অর্থাৎ তিনি একা একাই বেড়ে উঠবেন এবং তাদের যে এই গোপন সম্পর্ক হয়েছিল এটি গোপনীয়তা বজায় রাখতে হবে এবং এই সন্তানের কথাও গোপন রাখতে হবে। এছাড়াও তিনি শর্ত দিলেন যে তাদের মিলন থেকে জন্মগ্রহণকারী পুত্র হতে হবে মহান ঋষির মতো এবং বিখ্যাত হতে হবে। এছাড়াও তার যে সুবাস ও যৌবন চিরন্তন হতে হবে। পরাশর মুনি এই ইচ্ছাগুলি শোনার পর সবগুলোই মঞ্জুর করে নিলেন এবং সুন্দরী সত্যবতীর দ্বারা তিনি তৃপ্ত হলেন। এরপর ঋষি পরাশর মুনি তাকে একটি সন্তান দিলেন, যার নাম ছিল কৃষ্ণদ্বৈপায়ন। অর্থাৎ কৃষ্ণ কথাটির অর্থ হলো তার গায়ের রং কৃষ্ণ বা কালো বর্ণের ছিল এবং দ্বৈপায়ন কথাটির অর্থ হলো দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, তাই একসাথে তার নাম হয়েছিল কৃষ্ণদ্বৈপায়ন। কৃষ্ণদ্বৈপায়ন ভারতের ক্লাসিক বৈদিক সাহিত্যের সংকলন করেন। ঠিক সে কারণেই কৃষ্ণদ্বৈপায়নকে ব্যাস বা বেদব্যাস বলা হতো। এরপর ঋষি পরাশর মুনি সত্যবতীকে ত্যাগ করে তীব্র ধ্যান করতে চলে যান। অন্যদিকে সত্যবতী তার পিতার বাড়িতে ফিরে আসেন। অপরদিকে যে কৃষ্ণদ্বৈপায়ন ছিলেন বা বেদব্যাস ছিলেন, তিনি একজন বিখ্যাত ঋষি হয়ে ওঠেন। সত্যবতী মহাভারতে বিভিন্ন নামে পরিচিত ছিলেন। তাকে দাসেয়ী, গন্ধাকালী, গন্ধবতী, কালী, মৎস্যগন্ধা, সত্তা, বাসবী, যোজনগন্ধা, কস্তুরী গান্ধী, বিশুদ্ধ সুগন্ধি ইত্যাদি নামে অভিহিত করা হতো। তার সপত্নী পুত্র ভীষ্ম তাকে দাসী নামেও সম্বোধন করতেন, যেহেতু তিনি দাসরাজের কন্যা ছিলেন। আর বাসবী কথাটির অর্থ হলো উপরিচর বসু বা বসুরাজের তিনি কন্যা ছিলেন। আর কালী কথাটির অর্থ থেকে বোঝা যায় যে তিনি শ্যামাঙ্গী রঙের ছিলেন, অর্থাৎ শ্যামবর্ণের ছিলেন। বন্ধুরা, এরপর সত্যবতীর সাথে একটি অসাধারণ একটি রোমাঞ্চকর ঘটনা ঘটে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে সেই ঘটনাটি বলবো। ঘটনাটি ছিল, হস্তিনাপুরের রাজকুমার শান্তনু মৃগয়া করতে যমুনার তীরে গিয়েছিলেন। এমন সময় মৃগনাভির সৌরভে তিনি বিমোহিত হলেন। সেই গন্ধের অনুসন্ধান করতে তিনি সত্যবতীর গৃহে উপস্থিত হলেন। সেখানে সত্যবতীকে দেখে তিনি প্রেমে পড়ে গেলেন। তিনি অর্থাৎ শান্তনু সত্যবতীর পিতা ধীবরের নেতা অর্থাৎ দাসরাজের কাছে তিনি সত্যবতীকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন। কিন্তু দাসরাজ তাকে বললেন যে যদি তার কন্যার গর্ভজাত সন্তানেরা রাজা হয় তবেই তিনি তার কন্যাকে সম্প্রদান করবেন। রাজা মর্মাহত ও বিমর্ষ হয়ে ফেরত এলেন, কারণ পূর্বেই তিনি তার পুত্র দেবব্রতকে যুবরাজ হিসেবে অভিষিক্ত করেছিলেন। তবে দেবব্রত তার পিতার পীড়া দেখে খুব কষ্ট পাচ্ছিলেন, তাই
দেবব্রত এক মন্ত্রীর কাছ থেকে তার পিতার পীড়ার কারণ জানতে পারলেন। তাই তাৎক্ষণিক দেবব্রত সেই ধীবরের কাছে উপস্থিত হলেন এবং দাসরাজের কাছে এসে তার পিতা অর্থাৎ শান্তনুর পক্ষ থেকে সত্যবতীকে প্রার্থনা করলেন। কিন্তু ধীবর পুনরায় সেই শর্তের কথা দেবব্রতকে জানালেন এবং বললেন শান্তনুই তার জন্য উপযুক্ত ছিলেন, সেজন্যই ব্রহ্মর্ষি অসিতের প্রস্তাবও তিনি ফেরত দিয়েছিলেন। দেবব্রত সত্যবতীর পুত্রদের জন্য সিংহাসনের দাবি ত্যাগ করলেন, কিন্তু দাসরাজ বললেন যে যদি দেবব্রতর অনুপস্থিতিতে তার পুত্ররা সিংহাসন নিয়ে যদি বিবাদ করে তখন কি হবে। একথা শোনার পর দেবব্রত আজীবন ব্রহ্মচর্য পালন করার ভীষণ প্রতিজ্ঞা নিলেন। এমন ভীষণ প্রতিজ্ঞা করার পর দাসরাজ তার কন্যাকে দান করলেন। অন্যদিকে ভীষণ প্রতিজ্ঞা করার জন্য দেবব্রতের নাম হয়েছিল ভীষ্ম। ভীষ্ম সত্যবতীকে শান্তনুর কাছে নিয়ে উপস্থিত হলেন। রাজা শান্তনু এটি দেখে খুশি হয়ে ভীষ্মকে ইচ্ছামৃত্যু হওয়ার বর প্রদান করলেন। বিবাহের পর শান্তনু ও সত্যবতীর দাম্পত্য জীবন সুখে কাটতে থাকে। দেবী ভগবত পুরাণ অনুসারে সত্যবতীর কালীন পুত্র বেদব্যাস এই বলে আক্ষেপ করেন যে তার মাতা তাকে শিশু অবস্থায় ত্যাগ করে রেখে চলে আসেন, কিন্তু পরে জন্মস্থানে তার মায়ের খোঁজে আসেন, কিন্তু লোকমুখে শোনেন তার মা এখন হস্তিনাপুরের রানী। এরপর বেদব্যাস আবার ফেরত চলে যান। দেখতে দেখতে রাজা শান্তনু বৃদ্ধ বয়সে পৌঁছে যান। তবে তারা দৈহিক মিলনে আবদ্ধ হলে চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য নামে দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এর কিছুদিন পর শান্তনুর মৃত্যু হয়। শান্তনুর মৃত্যুর পর উগ্রায়ুধ পৌরব অর্থাৎ পাঞ্চালের সিংহাসন দখলকারী অর্থের বদলে বা অর্থের বিনিময়ে সত্যবতীকে দাবি করেছিলেন। এ কথা শোনার পর ভীষ্ম প্রচণ্ড ক্রোধিত হলেন। ঠিক সে কারণেই উগ্রায়ুধকে তিনি বধ করেছিলেন। শান্তনুর মৃত্যুর পর ভীষ্ম কখনোই সিংহাসনে আরোহণ করবেন না। ঠিক সে কারণেই চিত্রাঙ্গদকে তিনি রাজ্যে অভিষিক্ত করেন। তবে চিত্রাঙ্গদ নামেরই এক গন্ধর্বের হাতে তিনি মৃত্যুবরণ করেন। চিত্রাঙ্গদের মৃত্যুর পর ভীষ্ম বিচিত্রবীর্যকে রাজ্যে অভিষিক্ত করলেন এবং সে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ভীষ্ম বিচিত্রবীর্যর হয়ে রাজ্য পরিচালনা করতে লাগলেন। এরপর বিচিত্রবীর্য প্রাপ্তবয়স্ক হলে সত্যবতীর পরামর্শে বিচিত্রবীর্যের সাথে কাশীর রাজকন্যা অম্বিকা এবং অম্বালিকাকে বিবাহ দেন, যারা কিনা ভীষ্ম কর্তৃক স্বয়ংবর সভা থেকে বিজিত হয়েছিলেন। বিবাহের 7 বছরের মাথায় বিচিত্রবীর্য যক্ষাক্রান্ত হয়ে মারা যান। যথাকালে অম্বিকা একটি অন্ধপুত্র এবং অম্বালিকা পাণ্ডুবর্ণের একটি পুত্র প্রসব করলেন, যাদের নাম ছিল ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু। সত্যবতীর পুত্র পাণ্ডু রাজ্যে অভিষিক্ত হলেন, কিন্তু পাণ্ডু কিন্দম ঋষি কর্তৃক অভিশাপপ্রাপ্ত হয়ে রাজ্য ত্যাগ করেন এবং তার 2 স্ত্রী অর্থাৎ কুন্তী ও মাদ্রীকে নিয়ে তিনি বনে বসবাস করতে থাকেন। সেখানে তার স্ত্রী পঞ্চপাণ্ডবের জন্ম দেন। তবে পাণ্ডু ঋষির অভিশাপের ফলে মৃত্যুবরণ করলে মাদ্রী শোকার্ত হয়ে মারা যান। কুন্তী পঞ্চপাণ্ডবকে নিয়ে হস্তিনাপুরে ফিরে আসেন। পাণ্ডুর মৃত্যু সংবাদ শুনে সত্যবতী খুবই শোকার্ত হয়ে পড়লেন এবং বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেললেন। পাণ্ডুর সৎকারের পর বেদব্যাস সত্যবতীকে বললেন খুব শীঘ্রই তার পরিজনেরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, যা তিনি বৃদ্ধ বয়সে সইতেই পারবেন না। একথা শোনার পর তার অর্থাৎ সত্যবতীর
পুত্রবধূ অম্বিকা এবং অম্বালিকাকে নিয়ে তারা বনবাসে বসবাস করতে লাগলেন এবং তপস্যা করতে লাগলেন। এরপর একদিন তারা দেহত্যাগ করে তারা স্বর্গায়ন হলেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে দেখার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে নমস্কার।